আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সরওয়ারুদ্দিন, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর মার্কেটিং, পল্লবী ওমেন ডিগ্রি কলেজ, মিরপুর, ঢাকা। প্রিয় শিক্ষার্থী, আজকে আমি অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থীদের জন্য একটি ক্লাস নেব। সেটি হচ্ছে ব্যবসায় বাজার বিশ্লেষণ, অর্থাৎ ভোক্তা এবং ব্যবসায় বাজার বিশ্লেষণ। ভোক্তা আমরা পড়ে আসছি প্রথম বর্ষে, আর থার্ড ইয়ারে গুরুত্ব দিচ্ছি ব্যবসায় বাজারের উপরে। যদিও ভোক্তা বাজার বিশ্লেষণটা তোমরা প্রথম বর্ষে পড়েছ, মিল আছে, কিন্তু ব্যবসায়ী বাজারটা যেহেতু ব্যবসায়ীদের উদ্দেশ্যে করে এই চ্যাপ্টারটি বেশি গুরুত্ব দেওয়া হয়েছে, সেই জন্য তোমরা মূলত একই পয়েন্ট, কিন্তু ব্যাখ্যাটা হবে বিজনেস এর পক্ষে। পয়েন্ট অফ ভিউ হবে বিজনেস যারা করছে তাদের পয়েন্ট অফ ভিউ থেকে তোমরা লিখবে, অর্থাৎ যারা প্রফিটেবল অংশের মধ্যে, অর্থাৎ যারা পণ্য ক্রয় করে পুনর্বিক্রয়ের জন্য যাদের বিজনেস, অর্থাৎ যারা ক্রয় করে এবং বিক্রয় করার জন্য, জাস্ট ভোক্তাদের মতো সরাসরি কনজিউম করছে না যারা, তাদের বিপরীত, অর্থাৎ ব্যবসায়ী হতে পারে, খুচরা ব্যবসায়ী হতে পারে, পাইকারি ব্যবসায়ী হতে পারে, পণ্য বিপণনকারী, রিসেলার, হোলসেলার, মেনি ওয়েজ ইউ ক্যান এক্সপ্রেস দিস থিং। যাই হোক, নিশ্চয়ই তোমরা যেহেতু অনার্সের থার্ড ইয়ারের ছাত্রী, তোমাদের ন্যাশনাল আইডিয়া আছে। খুব দ্রুত যতদূর সম্ভব তোমরা কোভিড-19 ভ্যাকসিনের জন্য রেজিস্ট্রেশন করে ফেলবে। আমিও করেছি, আশা করি কিছুদিনের মধ্যে আমি হয়তো একটি SMS পাবো এবং আমি এই ভ্যাকসিনটি নিয়ে নেব। যাই হোক, একটু দেরি হয়ে গেল। সবাইকে শুভেচ্ছা ও শ্রদ্ধা জানিয়ে পাঠদান শুরু করছি। তাহলে প্রিয় শিক্ষার্থী, তোমরা লক্ষ্য করো যে ব্যবসায়ী ক্রেতার ক্রয় সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াটি আজকে আলোচনা করব। ব্যবসায়ী ক্রেতা, ব্যবসায়ী ক্রেতা বলতে অর্থাৎ ব্যবসার উদ্দেশ্যে যিনি পণ্য ক্রয় করেন, এটা সহজ একটা সংজ্ঞা হতে পারে। তো এই তারা যে ক্রয় সিদ্ধান্ত গ্রহণ করেন তাদের উদ্দেশ্য হচ্ছে মুনাফা নিশ্চিত করা, অর্থাৎ তাদের যে প্রাতিষ্ঠানিক লক্ষ্য, সেই লক্ষ্য বাস্তবায়নের জন্য তাদের পণ্য ক্রয়ে খুব সাবধানী হতে হয়। কোনো একটা সাধারণ সিদ্ধান্ত যদি ভুল হয়ে যায়, সেই ক্ষেত্রে তার টোটাল ইম্প্যাক্ট পড়বে প্রোডাক্টের উপরে এবং প্রোডাক্ট সেলসের উপরে। তো আমি প্রথম যে পয়েন্টটি, সেটি হচ্ছে সমস্যা শনাক্তকরণ, অর্থাৎ ব্যবসায়ী ক্রেতার ক্রয় সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার প্রথমে হচ্ছে সমস্যা শনাক্তকরণ। সমস্যা আসলে কিছুই না, সে যে পণ্যটি ক্রয় করবে এটিকে চিহ্নিত, কোন ধরনের প্রবলেম রিকগনিশন বলতে এখানে বোঝানো হয়েছে যে প্রয়োজনটা কোনটা। একটা প্রতিষ্ঠানের পণ্য, সে যদি কাঁচামাল সংগ্রহ করে ফিনিশ সম্পূর্ণ পণ্য তৈরি করতে যায়, তাহলে তার পণ্যের মধ্যে এটা কাঁচামাল হবে, তার প্রথমেই আইডেন্টিফাইড করা, এই যে প্রয়োজন শনাক্তকরণ হবে আসলে পয়েন্টটা। যদিও সমস্যা শনাক্তকরণ একই ভাবে বলা যেতে পারে। তাহলে ব্যবসায়ী বাজারের প্রথমেই হচ্ছে প্রয়োজন শনাক্তকরণ, অর্থাৎ সমস্যা শনাক্তকরণ। সমস্যা বলতে তো আমরা এটা আসলে সমস্যা দেখি না, যে যখন ওই তো যখন পুনর্বিক্রয়ের জন্য সে নিশ্চয়ই কম দামে সে বিক্রি করবে, তাহলে প্রফিট করতে হলে তাকে পাইকারি রেটে কিনতে হবে, কিনে কম দামে কম্পিটিটিভ প্রাইসে কিনে তাকে খুচরো ব্যবসায়ীর কাছে বিক্রি করতে হবে। সে যদি পাইকারি ব্যবসায় হয়, তাহলে সমস্যাটা হচ্ছে তার কম দামে, ঠিক না? প্রয়োজন শনাক্তকরণটা হচ্ছে কম্পিটিটিভ লো প্রাইস, হচ্ছে প্রবলেম রিকগনিশন। এটা হচ্ছে সিদ্ধান্ত গ্রহণের প্রথম ধাপ। তোমরা এই প্রশ্নটি গুলিয়ে ফেলো অনেকেই, যে নতুন পণ্যের ক্রয় সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া আর ক্রেতার ক্রয় সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া কিন্তু এক নয়। তোমরা এটা খুব সাবধানে উত্তর দিবে, নিশ্চয়ই কয়েকবার রিভাইজ দিলেই তোমরা বুঝতে পারবে। তো প্রিয় শিক্ষার্থী, আমরা বুঝতে পারলাম যে প্রবলেম রিকগনিশনটা হচ্ছে প্রয়োজন শনাক্তকরণ এমন একটা বিষয়, বা শনাক্তকরণ এমন একটি বিষয় যেটি তার কাজ শুরু হবে, সেই প্রক্রিয়া শুরু হবে যে পণ্য এবং সেবা বিপণন করে ক্রেতাদের, ভোক্তাদের চাহিদা মেটানো।
এখন এই চাহিদা মেটানোর ক্ষেত্রে সে যদি প্রথমেই শনাক্তকরণের ক্ষেত্রে তার যে ক্রয় সিদ্ধান্ত করবে, ক্রয় সিদ্ধান্তের যদি প্রথমেই ভুল করে ফেলে, তাহলে তার জন্য একটা সাইকেল প্রক্রিয়ার মধ্যে দিয়ে ওটাকে সম্পন্ন করতে, অর্থাৎ তাকে আবার সে পুনরায় শুরু করতে হবে। কেননা পুনরায় যদি তার ওই বাছাই প্রক্রিয়া শুধু শুরু না করে, তাহলে চূড়ান্ত পণ্য উৎপাদনের ক্ষেত্রে, বিপণনের ক্ষেত্রে বাধার সম্মুখীন হবে। বাধার সম্মুখীন ও সমস্যার সম্মুখীন, সেটা হতে পারে কোয়ালিটিতে, হতে পারে মূল্যের ক্ষেত্রে, হতে পারে পছন্দের তালিকায় থেকে বাদ যাওয়ার ক্ষেত্রে। অর্থাৎ অনেক সময় ক্রেতারা বিশেষ কিছু কারণে পণ্যটাকে চয়েস নাও করতে পারে। এমনকি যদি এত কষ্ট করে হয়তো উৎপাদনকারী প্রতিষ্ঠান খুব আহ, পরিশ্রম করে একটা পণ্য ফ্লেভার কালার চেঞ্জ করে বাজারে সে প্রমোশনের মাধ্যমে পরিচিতি করালো, কিন্তু দেখা গেল যে ওই স্মেলটা সর্বজন স্বীকৃত নয়, সর্বজন বিদিত নয়, অর্থাৎ সবার কাছে পছন্দনীয় এমনটি নাও হতে পারে। হয়তো যে ব্যবসা প্রতিষ্ঠানের কর্ণধার বা তার যে কর্মচারী, তার যে উচ্চপদস্থ ব্যবস্থাপনার লিডার, ম্যানেজমেন্ট গ্রুপ, তাদের কাছে পছন্দ হতে পারে, সে যে কারণেই হোক, কিন্তু আপামর জনসাধারণের কাছে পছন্দ নাও হতে পারে। যাই হোক, তো মোটামুটি তোমরা বুঝতে পেরেছো যে প্রয়োজন শনাক্তকরণ আসলে এটার অনেক ধরনের প্রয়োজন থাকতে পারে। যদি মেশিন যদি নষ্ট হয়ে যায়, তাহলে মেশিন নষ্ট হওয়ার কারণে পণ্যের কোয়ালিটি খারাপ হচ্ছে, তাহলে মেশিনটাকে সেরে নেওয়াটাই হচ্ছে সমস্যা শনাক্তকরণ। অথবা মেশিনের তার উৎপাদনকারী প্রতিষ্ঠান উৎপাদনের যে মাত্রা বা প্রোডাকশন ক্যাপাসিটি কমে যাচ্ছে, তাহলে একক প্রতি মূল্য বেড়ে যাবে। তাহলে সমস্যাটা হচ্ছে উৎপাদনের ক্যাপাসিটি বাড়ানো, অর্থাৎ আগে যেটা ঘন্টায় প্রোডাকশন করতে হয়তো 1000 ইউনিট, তার প্রয়োজন মার্কেটে টিকে থাকতে হলে 2000 ইউনিট, অন্তত 1500 ইউনিট করলেও অন্তত ভারসাম্যে থাকবে। এটি হচ্ছে প্রয়োজন শনাক্তকরণ। তাহলে মেশিনারিজ চেঞ্জ অথবা ডেভেলপমেন্ট, এরকম অনেক বিষয় শনাক্তকরণ করা যেতে পারে। তারপরে সমস্যা শনাক্তকরণ হচ্ছে পরিচিতি, অর্থাৎ হতে পারে তার প্রমোশনটা অত ভালো নয়, তার বিজ্ঞাপনটা ভালো নয়, তার সাথে ক্রেতা ভোক্তাদের কমিউনিকেশনটা খুব একটা আগ্রহ উদ্দীপক নয়। যেমন আমি লক্ষ্য করি যখন কিছু বিজ্ঞাপন অত্যন্ত আকর্ষণীয়, বিশেষ করে ভারতীয় বিজ্ঞাপনগুলো আমার কাছে খুবই ভালো লাগে। তার মধ্যে এলআইসি একটি আছে, নেসক্যাফে আছে, ঠিক তারপরে হচ্ছে একটি চকলেট, সম্ভবত এটি কোনো একটা নেস কিটক্যাট চকলেট বা এইরকম একটা কোনো বিষ, তোমরা দেখে নিও, নিশ্চয়ই তুমি আমাকে জানাবে। যেখানে বউ শাশুড়ির বিজ্ঞাপনটা থাকে, অর্থাৎ এই যে কমিউনিকেশনটা, এই যে বিজ্ঞাপনটা, এই যে প্রমোশনের একটা হাতিয়ার, কমিউনিকেট করা, এটা যদি সত্যিকারভাবে কমিউনিকেট করতে না পারে, সেটাই হচ্ছে সমস্যা। আর এই সমস্যার শনাক্তকরণ যদি ম্যানেজমেন্ট টিমের সদস্যরা না করতে পারে, তাহলে মালিক পক্ষ সারা জীবন হয়তো হয়তো আহ, ভুগতে পারে, অর্থাৎ তার প্রফিটটা অত বেশি নাও হতে পারে। যেহেতু বাংলাদেশ জনবসতিপূর্ণ দেশ, কোথাও না কোথাও চাহিদা থাকবেই, কোনো না কোনোভাবে বিক্রি হবেই। তো এই বিষয়টা বাদ দিলে আসলে অনেক বিষয় আছে যেটি সমস্যা চিহ্নিত করা যেতে পারে প্রতিষ্ঠানের পক্ষ থেকে, এবং সেই ব্যবসায়ী যারা ক্রেতা আছেন তাদের উদ্দেশ্য সফল হতে পারে। অর্থাৎ ব্যবসায়ী ক্রেতা আসলে বিক্রেতাই, সত্যিকার অর্থে ব্যবসায়ী ক্রেতা মানে ব্যবসায়ী বিক্রেতা, অর্থাৎ সে কিনবে, কিনে তৈরি করে পণ্য বা সেবা তৈরি করে বিক্রি করবে। আমরা সেবার শব্দটা একটু খুব কম আনছি বা আনবো এই কারণে যে, যেহেতু বিষয়টা অতটা প্রোডাকশন লেভেলের সাথে জড়িত নয়, অর্থাৎ কারখানা বেজ নয়, ইন্ডাস্ট্রি বেজ নয়। ইন্ডাস্ট্রি তো বটেই, কিন্তু প্রোডাকশনের ওই যে কাঁচামাল সংগ্রহ করে পূর্ণাঙ্গ পণ্য তৈরি সেরকম কিছু নয়। যেহেতু একটা সার্ভিস প্রোডাক্ট, যেমন ধরো বিউটি পার্লার, এটা সেবা, লয়ার, ল ফার্ম, ডক্টর সার্ভিস, এগুলো আসলে ওই যে প্রোডাকশন বেজের মতো নয়। যাই হোক, সেগুলিও সেলেবল। ব্যাংকিং সার্ভিস, এটা কিন্তু প্রোডাকশন লেভেল না, এটা একটা সার্ভিস। যাই হোক, প্রেক্ষাপটটা আলাদা। তোমরা এই প্রেক্ষাপটেও যে বিজনেস যারা করতেছেন, ধরো যাক ব্যাংকের যে মালিক পক্ষ, তারা দেখবেন যে তার যে কর্মকর্তারা, তার যে অধীনে যে যে প্রতিষ্ঠানে কাজ করার কথা, যেভাবে ওনাদের দিয়ে কাস্টমারকে স্যাটিসফাইড করে
সেটা অনেক ক্ষেত্রে হয় না। সেটাই সমস্যা বের করতে হবে। যেমন আমাদের দেশের সরকারি ব্যাংকগুলোর কর্মকর্তা কর্মচারীরা অত্যন্ত ধীর গতি সম্পন্ন। এটি একটা সমস্যা। অনেক সময় এর এর যে পার্মানেন্ট অনেক স্থায়ী ক্রেতা, অনেক সময় তার যে ক্লায়েন্ট অর্থাৎ তার যে সদস্য সেই ব্যাংকের, সরকারি ব্যাংকের, তারা অনেক সময় মনক্ষুণ্ণ হয়ে অন্য ব্যাংকে, বেসরকারি ব্যাংকে হয়তো তার অ্যাকাউন্ট ট্রান্সফার করে। এটি সরকারের ভেবে দেখা উচিত। আমাদের সরকারের জন্য একটা প্যারালাল শক্তিশালী প্রত্যেকটা জিনিসই থাকা উচিত। সে শিক্ষালয়, বিদ্যালয় বলা যাক, আর বিশ্ববিদ্যালয় অথবা ব্যাংকিং, ফিনান্সিয়াল সার্ভিসই বলা যাক, এমনকি যোগাযোগ, যেটা বিআরটিসির কথা বলতে চাচ্ছি। তো এটা শক্তিশালী হওয়া উচিত সরকারের পক্ষে। তাহলে হবে কি, সরকার হয়তো মুনাফার জন্য করবে না, কিন্তু যারা মুনাফাখোর, মুনাফাখোর কথাটা বললাম এই কারণে, যারা অতি মুনাফালোভী তাদেরকে বাধা দেওয়ার জন্য। আমরা লক্ষ্য করি যে যাতায়াতের ক্ষেত্রে ক্রেতাদেরকে অত্যন্ত নিগৃহীত হতে হয়। অতিরিক্ত, বিশেষ করে ঈদ মৌসুম আসলেই তারা অতিরিক্ত ভাড়া আদায় করে। মিডিয়ার লোকজন দেখলে হয়তো বাধ্য হয় তারা সত্যটা প্রকাশ করতে, অনেক সময় পুরনো দামটাই বলে দেয় টিকিটের। যাই হোক, প্রসঙ্গের সাথে অনেক সময় ভিন্ন প্রসঙ্গ নিয়ে আলোচনা করতে হয়, এগুলোও একটা সমস্যা। অনেক সময় ভালো ভালো প্রতিষ্ঠানের ক্লায়েন্টরাও এই যে যে ব্যবসায়ী ক্রেতার যে আচরণ, সেই ব্যবসায়ী প্রতিষ্ঠানের যে আচরণ, তার জন্য মনক্ষুণ্ণ হয়ে সে, এগুলো শনাক্তকরণটা ব্যবসায়ী ক্রেতাদের জন্য, ব্যবসায়ীদের জন্য, যারা বিজনেস করছে তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। আমরা অনেক প্রতিষ্ঠানকে লক্ষ্য করি, বিশেষ করে ভারতীয় রেলওয়েকে, তারা অত্যন্ত কম মূল্যে সেবা বিক্রি করেও তারা পৃথিবীর অন্যতম একটি নজির স্থাপন করেছে, যে এখান থেকেও সরকার লাভবান হতে পারে। যে ক্ষেত্রে বাংলাদেশ সরকারের যে রেলওয়ে সার্ভিসটা, সেটা অত্যন্ত দুঃখের বিষয়। সরকার এত টাকা বিনিয়োগ করার পরেও লাভের মুখ দেখতে পাচ্ছেন না। আমি আশা করব ভারতীয় কোনো একটা টিম এনে, ম্যানেজমেন্ট টিম এনে কয়েকদিনের জন্য, 6 মাসের জন্য হতে পারে, তাদের দিয়ে চালানো উচিত এই বাংলাদেশের রেলওয়ে প্রতিষ্ঠানটাকে, এবং তাদের কাছে শেখা উচিত যে তারা কিভাবে একটি প্রতিষ্ঠান পরিচালনা করে। অত্যন্ত বিনয়ের সাথে, শ্রদ্ধার সাথে আমি জানাচ্ছি বাংলাদেশ রেলওয়ের কর্মকর্তা কর্মচারীদের প্রতি, যেটি হয়তো হয়ে যাবে। আপনারা সাবধান হন, আপনাদের সার্ভিসটাকে সেরা করুন, আপনাদের দেশের কল্যাণের জন্য কাজ করুন। নিশ্চয়ই সরকার আপনাদের জন্য করবেন, যেমনটা আমাদের জন্য করেছেন। শিক্ষকদের জন্য আর আমরা লক্ষ্য করেছি, শিক্ষকদের জন্য সরকার অনেক পদক্ষেপ নিচ্ছেন। এই সর্বশেষ পদক্ষেপের মধ্যে হচ্ছে ইএফটি চালু করা, অর্থাৎ ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার। অর্থাৎ আমি এখন আর আমাকে প্রতি মাসে স্বাক্ষরের জন্য সেই সভাপতির কাছে যাওয়া, এবং অফিসে যে ছুটির মধ্যেও হয়তো দেখা গেল যে এই স্বাক্ষরের জন্য আমাকে ছুটি বাদ দিতে হয়। যাই হোক, প্রিয় শিক্ষার্থী, এগুলি আসলে সমস্যা। আমরা নিশ্চয়ই চিন্তা করব যে ব্যবসায়ীদের পক্ষ থেকে, যদিও শিক্ষা প্রতিষ্ঠান ব্যবসায় মুনাফা ভোগী নয়, আমরা অনেক শিক্ষা প্রতিষ্ঠান দেখি প্রচুর লাভ করছে, হয়তো তাদের বেলায় বিষয়টি প্রযোজ্য। এরপরে যে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া, সেটি হচ্ছে, প্রিয় শিক্ষার্থী, সমস্যা শনাক্তকরণ হচ্ছে প্রথমটি। দ্বিতীয় পয়েন্টটি হচ্ছে প্রয়োজন এর সাধারণ বর্ণনা। প্রয়োজনে আমরা দন্তান্ন, মধ্যাহ্ন এগুলো ভালো করে দেখব, ব বা র এর পরে মধ্যাহ্ন এগুলি খেয়াল করব। তো যাই হোক, প্রয়োজনের সাধারণ, আমরা প্রথমে সমস্যা, যেটা আসলে সমস্যা শনাক্তকরণ বা প্রয়োজন শনাক্তকরণ কথাটা একই, সেই কারণে প্রয়োজনের কথাটা এই দ্বিতীয় পয়েন্টে আসছে। প্রয়োজনের সাধারণ বর্ণনা। আসলে প্রয়োজন মানে সমস্যা, সমস্যার সাধারণ বর্ণনা মানে সমস্যাটা কি। তাহলে এই জেনারেল নিড ডেসক্রিপশন অ্যান্ড প্রোডাক্ট স্পেসিফিকেশন, আসলে এই যে সমস্যা শনাক্তকরণটাই আসলে বর্ণনা করা, যে কোন স্পেসিফিক প্রবলেমের জন্য বা প্রয়োজনের জন্য, যে প্রয়োজন এটাকে মেটানো, এই প্রবলেমটাকে সলভ করা, সেটা অনেকগুলো হতে পারে। তার মধ্যে
প্রায়োরিটি বেসিস, অর্থাৎ অগ্রাধিকার ভিত্তিতে কোন সমস্যাটাকে বা কোন প্রয়োজনটাকে গুরুত্ব দিয়ে সেই সমস্যার সমাধান করা বিপণনকারীকে। তাহলে ব্যবসায়ী ক্রেতার সিদ্ধান্ত, ক্রয় সিদ্ধান্তের ক্ষেত্রে দ্বিতীয় পয়েন্ট হচ্ছে প্রয়োজনের সাধারণ বর্ণনা। তার মানে প্রয়োজনটা কোনটা, অনেকগুলি প্রয়োজন থাকতে পারে। যেমন আমি যদি বলি কসমেটিক্স কোম্পানি, সে যদি ফ্লেভারে যদি তার প্রয়োজনটা শনাক্ত করতে পারে যে এই ফ্লেভারের কারণে হয়তো ক্রেতাদের মন জয় করতে পারছে না, সে হয়তো মাস পিপলের জন্য যে ফ্লেভারটা সবচেয়ে ভালো, আমরা লক্ষ্য করি যে গোলাপের সুগন্ধিটা প্রায় মানুষের কাছে ভালো লাগে, যে কারণে লিভার ব্রাদার্সের লাক্স গোলাপের সুগন্ধি প্রায় আবার পুনরায় তার প্রোডাকশন লাইনে ব্যবহার করে থাকে। তো প্রিয় শিক্ষার্থী, আমরা লক্ষ্য করলাম যে দ্বিতীয় পয়েন্টটি হচ্ছে প্রয়োজনের সাধারণ বর্ণনা। তাহলে প্রয়োজনের সাধারণ বর্ণনা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ যে আসলে সমস্যা শনাক্তকরণের বর্ণনা, অর্থাৎ অনেকগুলো সমস্যা থাকতে পারে। সমস্যা থাকতে পারে র মেটেরিয়ালসের, সমস্যা থাকতে পারে ইকুইপমেন্টের, যন্ত্রাংশের, হতে পারে মেশিনের, যে মেশিনটা দিয়ে উৎপাদন করবে, হতে পারে ম্যানেজমেন্ট টিমের, যেমন 10 জনের ম্যানেজমেন্ট টিম খুব চৌকস বাছাই করে নেওয়া হয়েছিল, তার মধ্যে 2-3 জনের জন্য সমস্যা হচ্ছে, সেটা চেঞ্জ করতে পারে। অর্থাৎ এটাকে স্পেসিফাই করা, যে কোন সমস্যাটা, তার বর্ণনাটা করা, এবং এটা চূড়ান্ত রূপে সিইউকে, চিফ এক্সিকিউটিভ অফিসারকে জানানো, অর্থাৎ প্রতিষ্ঠানের প্রধানকে জানানো। তিনি সিদ্ধান্ত নেবেন খুব দ্রুত, এই বাস্তব ভিত্তিক, যে কোন সমস্যাটা সমাধান করলে তার জন্য প্রফিটেবল হবে। অর্থাৎ সিদ্ধান্ত গ্রহণের, এই যে ক্রয় সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে যে এই যে ক্রয় কাজটা যে শুধুমাত্র র মেটেরিয়ালস ক্রয় তা নাও হতে পারে, রিক্রুটমেন্টটাও তার জন্য ক্রয়। আসলে সে তো ক্রয় করবে, একটা কর্মকর্তাকে নিয়োগ করবে, তাকে টাকা দিতে হবে, এই টাকা দেওয়াটাও কিন্তু পেমেন্ট, তাকে ক্রয় করা। সুতরাং পয়েন্ট অফ ভিউ হচ্ছে বিজনেস ম্যান আর কনজিউমার কনজিউমারের সাথে বিজনেস ম্যানদের সাথে পার্থক্য এটাই, যারা যারা এন্টারপ্রেনার তারা কিন্তু অত্যন্ত সচেতন এবং তারা অত্যন্ত চৌকস, এবং তারা ধীর স্থির সিদ্ধান্তে সবসময় নিয়োজিত থাকেন। অন্যদিকে ভোক্তারা সাধারণত যদি কম দামে জিনিস হয়, তারা অতটা চিন্তাও করেন না। পণ্য ক্রয়ের পরে যদি সেটি তাকে স্যাটিসফাইড নাও করে, সেক্ষেত্রে সে হয়তো দ্বিতীয়বার নাও কিনতে পারে, কিন্তু দ্বিতীয়বারও কিনতে পারে। তো প্রিয় শিক্ষার্থী, আমি নিশ্চয়ই বোঝানোর কিছুটা চেষ্টা করলাম। তোমরা পড়বা, একটা পয়েন্ট যদি 2-3 বার পড়ো, তাহলে তোমার কাছে বিষয়টা, ব্যাখ্যাটা সহজ হতে পারে। তাহলে দ্বিতীয় পয়েন্টটা আমরা আলোচনা করলাম প্রয়োজনের সাধারণ বর্ণনা, অর্থাৎ সমস্যার বর্ণনা, স্পেসিফিকেশন। অনেকগুলো প্রয়োজন থাকতে পারে, অনেকগুলো সমস্যা থাকতে পারে, সেই সমস্যার মধ্যে একটি সিদ্ধান্ত বা একটি প্রয়োজনকে নিয়ে বর্ণনা করতে হয়। বর্ণনা বলতে এই প্রবলেম, এটা আসলে তখন যে সমাধান করবে তাও না, তার কারণ একটি হতে পারে, একাধিক হতে পারে। সে কারণে 3 নম্বর পয়েন্টে আসে যে প্রোডাক্ট স্পেসিফিকেশন, আমরা এটা এইভাবে না বলে বলতে পারি সরবরাহকারী অনুসন্ধানও বলতে পারি 3 নম্বর পয়েন্টে। তো যাই হোক, আমরা যদি এইভাবে বলি 3 নম্বর পয়েন্টে যে পণ্য স্পেসিফিকেশন, এখানে 3 নম্বর পয়েন্ট পণ্য স্পেসিফিকেশন মানে বর্ণনাকরণ। আসলে পণ্য স্পেসিফিকেশন বলতে আসলে অ্যাকচুয়ালি বর্ণনাকরণ। প্রিয় শিক্ষার্থী, স্পেসিফিকেশন, প্রিয় শিক্ষার্থী, স্পেসিফিকেশন, স্পেসিফিকেশন, তোমরা খেয়াল করো বানানগুলো একটু। আমি বাংলায় আসলে এটার বর্ণনাকরণ আসলে হতে পারে পণ্যের বর্ণনাকরণ। আমি ব্র্যাকেটে লিখে দিচ্ছি, তোমরা খেয়াল করো। বর্ণনাকরণ মানে হচ্ছে পণ্য যে প্রবলেমটা সে স্পেসিফিক
শনাক্ত করলো তার বিস্তারিতকরণ। পণ্যটা আসলে কি, পণ্যটা হতে পারে তার প্রতিটা জিনিসই পণ্য একটা এন্টারপ্রেনারের কাছে। যদি তাকে ম্যানেজমেন্ট টিম রিক্রুট করতে হয় সেটাও কিন্তু আসলে প্রোডাক্ট কেনা, তার মানে তাকে কোয়ালিটি সম্পন্ন যোগ্যতা সম্পন্ন ব্যক্তিকে ক্রয় করছে না, আসলে ব্যক্তির মেধাটাকে ক্রয় করছে। বিষয়টা এইরকম, সেটাও তার জন্য পণ্য ক্রয়। অর্থাৎ ব্যবসায়িক ক্রয় সিদ্ধান্তের মধ্যে এই সিদ্ধান্তগুলোও তাকে বিবেচনা করতে হয় অতি সূক্ষ্ম মাত্রায়। তো প্রিয় শিক্ষার্থী, এর পরের পয়েন্ট হচ্ছে, এবং এটার বিস্তারিত বিস্তারিত বর্ণনা করুন যে আসলে তার কোন জায়গায় মেশিনের প্রবলেম, র মেটেরিয়ালসের প্রবলেম, না ম্যানেজমেন্ট টিমের প্রবলেম। এইটার পণ্য স্পেসিফিকেশন অর্থাৎ প্রোডাক্ট যে প্রবলেমটা শনাক্ত করলো তার বর্ণনা করুন। তাহলে হবে কি, সিইওর পক্ষে, চেয়ারম্যানের পক্ষে, এন্টারপ্রেনারের পক্ষে খুব সহজ হবে যে এই প্রবলেমটা, যে ক্রয় সিদ্ধান্তের ক্ষেত্রে যে কোনটা ক্রয় করবে প্রায়োরিটি বেসিসে, 1 নম্বরে, 2 নম্বর, 3 নম্বরে, 1 নম্বরে যেটা প্রায়োরিটি সেটা হচ্ছে, এই জন্য স্পেসিফিকেশন কথাটা আসছে। এরপরে হবে 3 নম্বর, 4 নম্বর পয়েন্ট, সরবরাহকারী অনুসন্ধান। সরবরাহকারী অর্থাৎ তাকে কে দিবে, আসলে সে যেও কিনতে পারে, তাকে দিয়েও যেতে পারে। অর্থাৎ এখন তো কমিউনিকেশনের যুগ, সাপ্লায়ারের যুগ। তোমরা ফেসবুকে লক্ষ্য করেছো 4 নম্বর পয়েন্ট হচ্ছে সরবরাহকারী অনুসন্ধান। সরবরাহকারী অনুসন্ধান, সাপ্লায়ার সার্চ। সাপ্লায়ার সার্চ খুব সুন্দর একটা ইংরেজি শব্দ, তোমরা ব্র্যাকেটে লিখতে পারো সাপ্লায়ার সার্চ। আসলে এটা লেখাটা সার্চ, SEARCH, বানানটা কিন্তু একটু পজিশনে লিখে না, SEARCH, সার্চ। প্রিয় শিক্ষার্থী, সাপ্লায়ার সার্চ মানে হচ্ছে যে পণ্যের স্পেসিফিক প্রোডাক্ট স্পেসিফিকেশন করার পরে, অর্থাৎ সেই প্রবলেমের স্পেসিফিকেশন করার পরে এন্টারপ্রেনার বা কোম্পানির চেয়ারম্যান, প্রতিষ্ঠানের অর্থাৎ ব্যবসায়িক ক্রেতা যে সিদ্ধান্ত নিবে, যে 4 নম্বর ইয়েতে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সরবরাহকারী অনুসন্ধান। অর্থাৎ সরবরাহকারী বলতে আমি বোঝাতে চাচ্ছি যে এখন বর্তমানে যুগটা হচ্ছে আসলে সাপ্লায়ার চেইন ম্যানেজমেন্টের। অর্থাৎ আমি যাই চাইবো তার জন্য সরবরাহকারী বিদ্যমান। অর্থাৎ আমি যদি ম্যানেজমেন্ট টিমের কোনো দক্ষ ব্যক্তিকে চাই, আমরা হয়তো এমন একটা প্রতিষ্ঠানকে বলতে পারি তারা দক্ষ ব্যবস্থাপনার লোকও সরবরাহ করতে পারে। সেক্ষেত্রে আমাকে হাজার হাজার বাছাই পর্ব, অর্থাৎ নিয়োগের ক্ষেত্রে যে শত শত বাছাই করে, কর্মী বাছাই করে তার থেকে সেরাটাকে বেছে নেওয়া একটা সময় সাপেক্ষ। সেই জন্য আমরা অনেক সময় সাপ্লায়ার চেইনটাকেও ব্যবহার করতে পারি, যারা সত্যিকার অর্থে যারা খুব বিখ্যাত প্রতিষ্ঠান। যেমন একুশে টেলিভিশনে আমরা শেয়ার মার্কেট প্রদর্শনের সময় একটা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন প্রায় ইদানিং লক্ষ্য করি, সুব্রা, সম্ভবত সুব্রা বা সুপ্রা সলিউশন, এরকম কিছু একটা প্রতিষ্ঠান। তারা আসলে অনেক ধরনের লজিস্টিক সাপোর্ট দিয়ে থাকছেন ম্যানেজমেন্ট টিমের, অডিট, সলিউশন, ট্রান্সপোর্টেশন, প্যাকেজিং। এই যে সুব্রা যে প্রতিষ্ঠানটি, তারা কিন্তু ইচ্ছা একটা সরবরাহকারী হতে পারে একটা প্রতিষ্ঠানের জন্য। সেটা হতে পারে প্রোডাক্টের জন্য, হতে পারে ম্যানেজমেন্ট টিমের জন্য, হতে পারে ম্যানেজমেন্ট টিম অর্থাৎ যোগ্য ব্যক্তি দিয়েও, অর্থাৎ এখানে সাপ্লাই চেইনের সাপ্লাই ম্যানেজমেন্টের সাথে সে থাকতে পারে এবং একটা উৎপাদনকারী বা ব্যবসায়িক ক্রেতা তার কাছ থেকে এই দক্ষ ব্যবস্থাপক ক্রয় করতে পারেন, আসলে নিয়োগ করতে পারেন। তো এটি হতে পারে, বা এই যে সাপ্লাই যে অনুসন্ধান বা সরবরাহ অনুসন্ধানের ক্ষেত্রে তারা কয়েকটা বিষয় সে হয়তো বিবেচনা করতে পারে। ক্যাটালগ সাইট, অর্থাৎ ইন্টারনেটের মাধ্যমে দেখতে পারে যে কারা ভালো ভালো প্রতিষ্ঠান, কারা কি সরবরাহ করছে। কেউ কাঁচামালে বিখ্যাত, কেউ মেশিন ইকুইপমেন্ট সরবরাহ করে বিখ্যাত, কেউ ম্যানেজমেন্ট টিম সরবরাহে বিখ্যাত। এইটা ক্যাটালগের মাধ্যমে হতে পারে। তারপর ভার্টিক্যাল মার্কেটের মাধ্যমে হতে পারে, পিওর প্লে নিলাম সাইটের মাধ্যমে হতে পারে। অর্থাৎ কোনো একটা জায়গায় যে আমরা ইচ্ছা করলে কোনো পণ্যের অনলাইনে নিলাম হয়ে থাকে, সেটার মাধ্যমে অর্থাৎ কম্পিটিটিভ প্রাইজেও কিনতে পারি। এটা অনেক ব্যক্তিগত বিনিময় হতে পারে, ইত্যাদি ইত্যাদি। ব্যক্তিগত বিনিময় প্রাইভেট এক্সচেঞ্জে হতে পারে এরকম অনেক সময় যে
এক প্রতিষ্ঠান থেকে অন্য প্রতিষ্ঠান এর লোকজনও এই কাজে সহায়তা করে থাকে। যেমন আমরা বিখ্যাত প্রতিষ্ঠান হিউলেট অ্যান্ড পেকার্ড, আইবিএম, ওয়ালমার্ট এই ধরনের প্রতিষ্ঠানের ইন্টারনাল এক্সচেঞ্জ হয়ে থাকে দক্ষ টিমের। তাহলে হয় কি, তাদের যে টিমগুলো অন্য প্রতিষ্ঠানে কাজ করে তারা ইচ্ছে করলেই তাদের যে মেধা, নতুনত্ব তারা অন্য প্রতিষ্ঠানকে দিতে পারে। এটা যদি আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে হয়ে থাকে। তারপরে বিনিময় বাজার, বার্টার মার্কেট হতে পারে, ক্রয় জোট হতে পারে, ইত্যাদি ইত্যাদি অনেক অনেক সিস্টেমগুলি আছে। তো এই সর্বাধিক অনুসন্ধানের মধ্যে আরও বিষয়গুলো আছে, যে বিষয়গুলো দেখা যাচ্ছে যে ইলেকট্রনিক সিস্টেমের মাধ্যমে হতে পারে, ঠিক না? এরকম অনেকগুলো বিষয় আসলে সাব পয়েন্টগুলি, এগুলি হয়তো তোমরা নাও দিতে পারো 5 নম্বরের জন্য, কিন্তু 10 নম্বর যদি হয় তোমরা সাব পয়েন্টগুলো দিয়ে দিবে। এরপরে যে আমরা দেখলাম 3 নম্বর পয়েন্টটা, মেজর পয়েন্টটা, সর্বগ্র অনুসন্ধানের পরের যে পয়েন্ট সেটি হচ্ছে প্রস্তাব সংগ্রহ। অর্থাৎ প্রস্তাবটা হচ্ছে ব্যবসায়িক ক্রেতার সিদ্ধান্তের গ্রহণের ক্ষেত্রে যে অনেকগুলি প্রস্তাব তার সামনে থাকবে, অর্থাৎ সমস্যা বা প্রয়োজনের যে বিষয়গুলি, যে শনাক্তকরণের, প্রবলেম আইডেন্টিফাইড বা নিড আইডেন্টিফাইড, তার থেকে অনেকগুলি প্রস্তাব করা হবে প্রতিষ্ঠানের প্রধানের কাছে। তিনি সেই প্রতিষ্ঠানের প্রধান সেই প্রস্তাব থেকে কয়েকটি বা একটি, যেটি সবচেয়ে প্রায়োরিটি, তার আর্থিক সক্ষমতা দিক বিশ্লেষণ করে, যেটি খুব অগ্রাধিকার ভিত্তিতে সমাধান করা দরকার, সেটি প্রস্তাব আকারে আসবে এবং সেটিকে সে বাস্তবে রূপ দেওয়ার চেষ্টা করবে। এরপরের পয়েন্টটি হচ্ছে সরবরাহকারী নির্বাচন, অর্থাৎ ব্যবসায়িক ক্রেতাদের ক্ষেত্রে শেষ 5 নম্বর পয়েন্টটি হচ্ছে, শেষের পয়েন্ট বলবো না, আরও অনেকগুলি পয়েন্ট আছে, 7টা পয়েন্ট আছে। তাহলে 5 নম্বর পয়েন্টে সরবরাহকারী নির্বাচন করবে, অর্থাৎ ঠিক যে প্রতিষ্ঠান সবচেয়ে বেশি বেস্ট সাপ্লায়ার হিসাবে বেস্ট হতে পারে, যেহেতু ব্যবসায়ী বাজারদের ক্ষেত্রে নিজে যে কোনো জায়গায় বাজারে যে কেনা সম্ভব না, সেই জন্য তার সব কিছুই সাপ্লায়ার ডিপেন্ডেন্ট হয়ে থাকে, সেই কাঁচামালই বলো অথবা রিক্রুটমেন্ট বলো, মেশিনারিজ বলো, যাই বলো। সুতরাং সরবরাহকারী নির্বাচন করার পরে তাকে বলা হয় যে তুমি এই কাজটি, সে তাকে বলা হবে যে প্রতিষ্ঠানের জন্য কোনটি প্রয়োজন, কোন প্রয়োজনটা, কোন সমস্যাটা আগে সমাধান করা প্রয়োজন, ক্রয় করার প্রয়োজন। অ্যাকচুয়ালি আমি ক্রয় সিদ্ধান্ত গ্রহণের সাথেই রিলেটেড, এগুলি সিদ্ধান্ত গ্রহণ হচ্ছে ব্যবসায়িক ক্রেতা এগুলি বিবেচনা করবে ঠিক তার মতো করে, যে কোনটি তাকে, কোন সরবরাহ করে একজন সরবরাহকারী তাকে নিশ্চিত করতে হবে যে ইনির দ্বারা, ওনার দ্বারা এই প্রবলেমগুলির সমাধান হতে পারে। যদি কাঁচামাল হয় তাহলে কাঁচামাল সরবরাহকারী হতে পারে, যদি ম্যানেজমেন্ট টিম হয় সুব্রা হতে পারে, ঠিক না? বা ওয়ালমার্ট হতে পারে, আইবিএম হতে পারে, যদি পশ্চিমা বিশ্বে হয়। তো এগুলি কয়েকটা বিষয়ের মাধ্যমে আমরা লক্ষ্য করি যে এই সরবরাহকারী নির্বাচনের ক্ষেত্রে কয়েকটা বিষয় সাব পয়েন্টের মাধ্যমে সমাধান করা যেতে পারে। তার সাব পয়েন্টগুলি তোমরা ইচ্ছে করলে বই থেকে দেখে, যেমন হচ্ছে মূল্য চাপ অতিক্রম, মানে ওভারকাম প্রাইস প্রেশার, বিষয়গুলো বিবেচনা করতে হয় যে অনেক সরবরাহকারীর মধ্যে থেকে যারা প্রাইস সেন্সিটিভ, যেগুলি কম্পারেটিভলি ভালো এবং কম আছে, তাকে নির্বাচন করবে। সরবরাহের সংখ্যার উপরে ডিপেন্ড করে করা যায়। যেমন অনেকগুলি আছেন সবার একজনের কাছ থেকে না দিয়ে 2-3 জনের কাছ থেকে এই প্রতিষ্ঠান নেওয়া যেতে পারে, ঠিক না? এমন অনেক প্রতিষ্ঠান আমরা লক্ষ্য করি, ফোর্ড, মটোরোলা, হানিওয়েল, এই সমস্ত প্রতিষ্ঠান আগে সরবরাহকারী অনেক ছিল, তারা অনেক কারণে অনেক সরবরাহকারী কমিয়ে দিয়েছেন, যে কারণে আমরা লক্ষ্য করি বাংলাদেশ থেকে পোশাক আমদানির ক্ষেত্রে এই ওয়ালমার্ট সবার কাছ থেকে নিচ্ছে না, মাত্র একজনের কাছ থেকে নিচ্ছেন বা 2জন বা এরকম, তারা 80% কমিয়ে ফেলছেন সরবরাহকারী। এটি কোনো কোনো ক্ষেত্রে 20% থেকে 80% কমিয়ে ফেলেন। কমিয়ে ফেলার মানে ঝামেলাটা কম হয়, অনেক বেশি সাপ্লায়ার থাকে, তাদের সাথে কমিউনিকেট করা বদার, ইটস তো টাইম কনজিউমিং। প্রিয় শিক্ষার্থী, এর পরের পয়েন্ট হচ্ছে অর্ডার রুটিন স্পেসিফিকেশন। অর্ডার রুটিন বলতে ব্যবসায়ী ভোক্তার ক্ষেত্রে যে এটি স্পেসিফিক লাস্ট একেবারে চূড়ান্ত সিদ্ধান্ত, অর্ডার রুটিন স্পেসিফিকেশন করা, অর্থাৎ কাকে, কোন সাপ্লায়ারকে কোন স্পেসিফিক বিষয়ে তাকে সরবরাহের জন্য, পণ্য বা সেবা সরবরাহের জন্য, কাঁচামালের জন্য অর্ডার দেওয়া হবে, তাকে চূড়ান্ত করা। অর্থাৎ পণ্যের কাটিং, সেই সিদ্ধান্তের উপরে সেই টেকনিক্যাল স্পেসিফিকেশন, পরিমাণ, সময় ইত্যাদি সব কিছু ঠিকঠাক করে সাপ্লায়ার নিশ্চিত করানো আসলে
সেজন্য এই পয়েন্টটাকে বলা হচ্ছে অর্ডার, রুটিন, স্পেসিফিকেশন। এবং শেষেরটি হচ্ছে কার্যক্রম পরিচালনা। অর্থাৎ এতগুলি কাজ করার পরে ব্যবসায়ী ক্রেতার সিদ্ধান্তে ক্রয় সিদ্ধান্তের ক্ষেত্রে সেগুলি পর্যালোচনা করবে। এবং এই কার্যক্রম পর্যালোচনা হচ্ছে আসলে এক ধরনের মূল্যায়ন। তার কোথাও এর মধ্যে যদি কোনো সিদ্ধান্ত ভুল হয়ে থাকে, কোনো কিছু ভুল হয়ে থাকে, সেটাকে সে রিকভার করার চেষ্টা করবে। এই ছিল আজকের আলোচনা। প্রিয় শিক্ষার্থী, তোমাদের প্রশ্ন থাকলে নিশ্চয়ই বলবে।